এবারের উইকেন্ড ট্রিপে হাতে দুদিনের ছুটিতে অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম ট্যুরের কথা ভাবছো কি? তবে কিভাবে ট্যুর প্ল্যান করবে সেই নিয়ে চিন্তা তো থাকেই। তাই আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। বর্ষা অথবা শীত, ঝাড়গ্রাম ট্যুরের জন্য কিন্তু আদর্শ। তাই বছরের এমন একটা সময়ে তোমরা কলকাতা থেকে সম্পূর্ণ ঝাড়গ্রাম ট্যুর প্ল্যান কিভাবে করবে, ঝাড়গ্রামের সব স্পটগুলো কিভাবে ঘুরে দেখবে, কোথায় থাকবে, কোথায় খাবে, এছাড়াও কেমন টাকা খরচ পড়বে, সব তথ্য নিয়েই থাকছে আজকের ভিডিও। তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা এসই ট্রাভেল আবারও কিন্তু বেরিয়ে পড়েছি আর একটা নতুন ভ্রমণের উদ্দেশ্যে। এবারে কিন্তু আমরা যাচ্ছি ঝাড়গ্রাম। ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে আশা করছি এতক্ষণে তোমরা বুঝে ফেলেছো। এবারে ট্যুর প্ল্যান আমাদের 1 রাত 2 দিনের। সেই মতো সকাল সকাল আমরা বেরিয়েও পড়েছি, দাঁড়িয়ে আছি এখন বসিরহাট স্টেশনে। এবারও বসিরহাট থেকেই আমাদের যাত্রা শুরু হচ্ছে। তবে তার আগে এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে পারো তোমার বন্ধুদের সাথে। আমাদের রিজার্ভেশন ট্রেন আছে হাওড়া থেকে, হাওড়ায় গিয়ে তারপরে বাকি কথা হচ্ছে। হাওড়া থেকে ঝাড়গ্রাম যাওয়ার জন্য আমাদের ট্রেন ছিল সকাল 6:35-এ 22861 ইস্পাত এক্সপ্রেসে। এই ট্রেনটি ঝাড়গ্রামে অ্যারাইভাল টাইম হলো সকাল 8:44-এ। আমাদের ট্রেন ইতিমধ্যে দিয়ে দিয়েছে হাওড়া 23 নম্বর প্ল্যাটফর্মে। এই ট্রেনে সেকেন্ড সিটিংয়ের ভাড়া পড়বে 100 টাকা, সিসির ভাড়া পড়বে 340 টাকা, আর এসি 3 টায়ারের ভাড়া পড়বে 555 টাকা। আমাদের কোচ নাম্বার হলো D4 সেকেন্ড সিটিং। এবারে আমরা ট্রাভেল করছি 4 জনে, তাই যথারীতি আমরা আমাদের সিটে বসেও গেছি। ঘড়িতে যখন বাজে সকাল 6:35, ঠিক কারেক্ট টাইমে হাওড়া স্টেশন ছেড়ে আমাদের ট্রেন রওনা দিল ঝাড়গ্রামের উদ্দেশ্যে। তবে ঝাড়গ্রাম পৌঁছানোর জন্য কিন্তু সকাল 6:20-তে হাওড়া থেকে আরও একটি ট্রেন আছে, তা হলো বড়বেল জনশতাব্দী। তোমরা ওই ট্রেন ধরেও যেতে পারো। তবে এখন এই ট্রেনটি ঠিকঠাক সময় মতো চলছে না, তাই আমরা ওই ট্রেনের টিকিট না কেটে ইস্পাতেই টিকিট কেটেছি। তোমরা যদি বড়বিলে যাও তাহলে অবশ্যই আগে থেকে শুনে নিও যে এই ট্রেনটি ঠিকঠাক সময় মতো যাচ্ছে কিনা। যাই হোক, ঝাড়গ্রাম কিন্তু তোমরা ট্রেনে না গিয়ে বাই রোডেও যেতে পারো। তবে ট্রেন জার্নিটা কিন্তু বেশ দারুণ ছিল। ট্রেন ভালো স্পিডেও চলছিল। ট্রেনে প্যান্ট্রি কার্ডের ব্যবস্থা আছে। তো চলো তাহলে ঝাড়গ্রাম নেবেই আবার দেখা হচ্ছে। 8:44 বাজে এখন ঘড়িতে। এই জাস্ট আমরা ঝাড়গ্রাম স্টেশনে এসে নামলাম। এখন যেটা কাজ, স্টেশনের বাইরে যাব। স্টেশনের বাইরে গিয়ে একটা গাড়ি নেবো, তবে গাড়ি কিন্তু আমাদের জন্য ওয়েট করছে। তো সেই গাড়িতে করেই কিন্তু এখন আমরা ঘুরে দেখবো ঝাড়গ্রামের লোকাল বেশ কয়েকটা সাইট সিন। আর সাইট সিনে দেখতে দেখতে তারপরেই কিন্তু আমরা পৌঁছাবো আমাদের রিসর্টে। তার আগে ঝাড়গ্রামের যে লোকাল সাইট সিনিংগুলো ওগুলো দেখে কমপ্লিট করবো। তো চলো এখন যাওয়া যাক স্টেশনের বাইরে। ট্রেন কিন্তু আমাদের নামিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। তো আমরা এখন 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব। 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে কিন্তু আমাদের গাড়ি ওয়েট করছে। তো চলো দেখি কি গাড়ি আছে। ঝাড়গ্রাম স্টেশনের বাইরে এসে দেখি আমাদের গাড়ি ইতিমধ্যেই এসে হাজির। এই যে হোয়াইট কালারের সুইফট ডিজায়ার দেখছো, এই গাড়িতেই কিন্তু আমরা ঘুরে দেখব ঝাড়গ্রামের টোটাল সাইট সিনিংগুলো। এই গাড়ির ড্রাইভার দাদার সাথে আমরা আগের বার ঝাড়গ্রামে এসে পরিচয় হয়েছিল, তাই এইবারও ঝাড়গ্রাম ভ্রমণের আগেই আমরা এই দাদার সাথে কন্ট্যাক্ট করেছি যাতে এইবারের ঝাড়গ্রাম ভ্রমণটাই দাদার সাথেই করতে পারি। তোমরা অনেকেই চাও বিশ্বস্ত একজন ড্রাইভারের খোঁজ দিতে, তাই তোমাদের সাথে এটা শেয়ার করলাম। তো আমরা যে গাড়িটা করে যাচ্ছি, 2 দিন সাইট সিন করবো। তো এই হলো দাদা। দাদা তোমার নামটা বলো। গৌতম ভূঁইয়া। আচ্ছা, তো এই দাদা গাড়িতে করেই কিন্তু আমরা 2 দিন ঘুরবো। তো দাদার নম্বর কিন্তু ভিডিও ডেসক্রিপশান বক্সে আর স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু দাদার নম্বর। তোমরা যদি ঝাড়গ্রাম আসো তাহলে এই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে কিন্তু ঝাড়গ্রামের ট্যুর কমপ্লিট করতে পারো। ঝাড়গ্রাম স্টেশন ছেড়ে এখন আমরা রওনা দিয়েছি আমাদের প্রথম দিনের প্রথম সাইট সিন ঝাড়গ্রাম রাজবাড়ির উদ্দেশ্যে। এই ঝাড়গ্রাম রাজবাড়ি ঝাড়গ্রাম স্টেশন থেকে প্রায় 3 কিলোমিটারের মতো ডিস্টেন্স। তবে একটা জিনিস দেখলাম, আমরা এই গাড়িতে যেহেতু 4 জন আছি সেক্ষেত্রে জার্নিটা কিন্তু বেশ ভালোই হবে এটা বুঝতে পারছি, কারণ গাড়িটা বেশ কমফোর্টেবল ছিল। তবে তোমরা যারা গ্রুপে আসবে ভাবছো 5 থেকে 6 জন অথবা 10 জনের গ্রুপ, সেক্ষেত্রে তোমরা অবশ্যই কিন্তু বড় গাড়িও পেয়ে যাবে। তার জন্যই দাদার সাথে কন্ট্যাক্ট করতে হবে, দাদাই কিন্তু অ্যারেঞ্জ করে দেবে। এখন কিন্তু আমরা চলে এসেছি ঝাড়গ্রাম রাজবাড়ির সামনে। গাড়ি থেকে জাস্ট নামলাম। গেটটা দেখতে পাচ্ছ পেছনে, খুব বড় একটা গেট। জানি না ভেতরে ঢুকতে দেবে কিনা। ন্যাচারালি রাজবাড়িগুলোতে তো অন্য সময় খোলা থাকে না, পুজোর সময় খোলা থাকে। তবে আমরা কনফার্ম না ভেতরে ঢুকতে দেবে কিনা, এখন সেটা গিয়ে দেখব। এই হলো রাজবাড়ির গেট।
সামনের তোরণটা কিন্তু বেশ বড়, আর ওপরে দেখো একটা সিংহ রয়েছে। যেটা ভেবেছিলাম ঠিক সেটাই হলো। খুব আশা ছিল রাজবাড়ির ভিতরে যাওয়ার, কিন্তু এখানে এসে পারমিশন নিলাম, মানে পারমিশন নিতে গেলাম, গিয়ে ওনারা বললো যে না, ভেতরে কাউকেই নাকি অ্যালাউ করছে না। অ্যাকচুয়ালি রাজবাড়িটা তো এখন গেস্ট হাউস, গেস্টরা এখানে থাকে, গেস্টরা ছাড়া ভেতরে কাউকে অ্যালাউ করে না। তো আমরা আর ভেতরে যেতে পারলাম না। তোমরা যদি মনে করো রাজবাড়িতে থাকবে তাহলে তোমরা ভেতরটা ঘুরে দেখে নিতে পারবে। আপাতত এখন তোমাদেরকে বাইরে থেকে যতটা জুম করা যায় ততটা জুম করে ক্যামেরার মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি। রাজবাড়িটা দেখে মনে হচ্ছে অনেক বড় একটা রাজবাড়ি, দেখার ভীষণ ইচ্ছে ছিল। মন খারাপ হলেও আমরা এখন গাড়িতে উঠবো, আমাদের নেক্সট স্পটগুলো আর কী আছে সেগুলো ঘুরে দেখবো। চলো তাহলে এখন গাড়িতে ওঠা যাক। এখন তো গাড়িতে উঠে পড়েছি। এখন আমাদের নেক্সট স্পট হলো কলাবনির জঙ্গল। আমাদের ড্রাইভার দাদা বললো এখান থেকে নাকি কলাবনির জঙ্গল যেতে মোটামুটি 15 মিনিট মতো আমাদের সময় লাগবে। চলো তাহলে যাওয়া যাক। এটাই হলো কলাবনির জঙ্গল, দেখতেই পাচ্ছ অসাধারণ লোকেশন। রাস্তার দুধারটা ঘন এরকম শাল গাছের জঙ্গল, আর মাঝখান দিয়ে কালো পিচের রাস্তা। এই কলাবনির জঙ্গলকে বলা হয় হাতির করিডোর, কারণ এখানে প্রায় হাতির আনাগোনা দেখতে পাওয়া যায়। এই জঙ্গলে নাকি শোনা যায় 70 থেকে 80টারও বেশি হাতি রয়েছে। জঙ্গলের মাঝে মাঝে বেশ কয়েকটা পুকুর করা আছে যেখানে হাতিরা জল খেতে আসে। মেন রোড থেকে কিন্তু আমরা এখন একটা ভিতরের রাস্তায় ঢুকে গেলাম, মাটির রাস্তা। তো এখন কিন্তু আমরা যাচ্ছি ক্রিস গার্ডেন। তো গার্ডেনটা কেমন হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এটাই কিন্তু ক্রিস গার্ডেন, এখানে লেখা রয়েছে ওয়েলকাম ক্রিস গার্ডেন। তার আগে টিকিট কাউন্টার কিন্তু এইটা, আর এখানে কিন্তু লেখা রয়েছে এন্ট্রি ফি 50 টাকা করে, আর 4 থেকে 10 বছরের মধ্যে 20 টাকা করে চাইল্ডদের জন্য, ঠিক আছে। আর এইটা হলো এন্ট্রি গেট। তো মনে হচ্ছে টিকিটটা আমাদের ভেতর থেকেই কাটতে হবে। চলো এখন তাহলে যাওয়া যাক। ক্রিস গার্ডেনে প্রবেশের জন্য পার হেড 50 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম। গার্ডেনে ঢোকার প্রথমেই পড়বে ক্রিস গার্ডেন লেখা একটা বড় গেট। এই গেটের পাশেই আছে একটা বড় রোজ গার্ডেন। এছাড়াও পুরো পার্কের এরিয়াটা অনেকটাই বড়, ঘুরতে একটা দিন তো সময় লাগবেই। পুরো পার্ক জুড়েই রয়েছে গার্ডেন করা। এছাড়াও বিভিন্ন রকমের স্ট্যাচু, বসার জায়গা, বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের খেলার অ্যাক্টিভিটিসগুলো রয়েছে। পার্কের শেষের দিকে আছে বিভিন্ন রকমের বিদেশি পাখির খাঁচা। এছাড়াও আছে কালারফুল মাছ ভর্তি অনেকগুলো অ্যাকোরিয়ামও, আর রয়েছে ক্রিস গার্ডেনের রেস্টুরেন্টও। ক্রিস গার্ডেন দেখে আবার আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি, আর এদিকে কিন্তু বাইরে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। দারুণ একটা লোকেশনের মধ্যে দিয়েও যাচ্ছি আমরা। এখন আমরা যাচ্ছি ভেষজ উদ্যানের দিকে। ভেষজ উদ্যান মানে হলো যেসব গাছ দিয়ে ওষুধ তৈরি হয় সেই গাছগুলোই এখন তোমাদের সাথে শেয়ার করব। এখন ভেষজ উদ্যানে এখানে এসে তো ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টিটা বেশ ভালো জোরে পড়ছে। আমাদের গাড়িটা পেছনে রয়েছে। ভেষজ উদ্যানের গেটটা হলো এটা, আর আমাদের গাড়িটা এখানে রাখা আছে। কিন্তু বিভিন্ন গাছের নাম দিয়ে লেখা আছে। ভিতরটা যেহেতু তারকাটা দিয়ে ঘেরা, তোমাদেরকে একটু দেখায়। এই যে দেখতে পাচ্ছ, ভিতরে কিন্তু প্রচুর নেম প্লেট আছে, কি কি গাছ সেইগুলো কিন্তু লেখা আছে। ভেষজ উদ্যানের পাশেই কিন্তু আছে এরকম খুব সুন্দর একটা দারুণ লোকেশান। দুই পাশে কিন্তু আছে ঝাউ গাছ, কত দূর পর্যন্ত দেখুন ঝাউ গাছগুলো আছে, খুব সুন্দর লাগছে দেখতে। এবারে ভেষজ উদ্যান দেখা শেষ করে আমরা আবার গাড়িতে উঠে চলে আসলাম ট্রাইবেল মিউজিয়াম দেখতে। এই ট্রাইবেল মিউজিয়ামটা কিন্তু ঝাড়গ্রামের কলাবনির জঙ্গলের মধ্যে। চলো মিউজিয়ামটা ঘুরে দেখি। এই ট্রাইবেল মিউজিয়ামে এন্ট্রি ফি ফ্রি ছিল। মিউজিয়ামের ভেতরে রয়েছে আদিবাসীদের ব্যবহৃত বিভিন্ন রকমের জিনিস। তার মধ্যে রয়েছে আদিবাসীদের ব্যবহৃত পোশাক, তারা মাঠে চাষ করে যেসব যন্ত্রপাতিগুলো দিয়ে, এছাড়া তারা বনে জঙ্গলে শিকার করে যেসব অস্ত্রশস্ত্রগুলো দিয়ে, সেগুলো সবই এখানে রাখা রয়েছে। এছাড়াও আমাদের পুরনো আমলের ঢেকি, কুলো, আরও অনেক কিছু এখানে রাখা রয়েছে। সাঁওতাল বিদ্রোহে যারা প্রাণ দিয়েছিল তাদের ইতিহাসও সুন্দর করে এখানে বর্ণিত আছে। তাই অবশ্যই ঝাড়গ্রামের লোকাল সাইট সিইংয়ের মধ্যে এই ট্রাইবেল মিউজিয়ামটা অবশ্যই তোমরা রেখো। ট্রাইবেল মিউজিয়াম দেখে এখন আমরা যাচ্ছি ঝাড়গ্রামের ঐতিহ্যবাহী সাবিত্রী মন্দির দেখতে। চলে এসেছি এখন সাবিত্রী মন্দিরের ভেতরে। মন্দিরের মধ্যে কিন্তু পুজো হচ্ছে এখন, যেটা এসে দেখছি, কারণ প্রায় এখন দুপুর হতে চলেছে। ঘড়িতে এখন কিন্তু বাজে 11:30। এই সাবিত্রী মন্দির কিন্তু ঝাড়গ্রাম রাজপরিবারের মাতৃ মন্দির। প্রায় 350 বছর ধরে এই মন্দিরে কিন্তু নিষ্ঠার সাথে পুজো হচ্ছে। তাই তোমাদেরকে বলবো, যারা ঝাড়গ্রাম ঘুরতে আসছো, ঝাড়গ্রামের লোকাল সাইট সিইংগুলো করছো, অবশ্যই কিন্তু এই সাবিত্রী মন্দিরকে তোমরা সাইট সিইংয়ের মধ্যে রেখো। অবশ্যই সাবিত্রী মাতাকে দর্শন করো। পুরো মন্দির চত্বরটাই কিন্তু খুবই সুন্দর। এখন আমরা চলে এসেছি
এসেছি ঝাড়গ্রাম জুওলজিক্যাল পার্ক, আর এই পার্কের মধ্যে নাকি অনেক জীবজন্তু রয়েছে, সেটা এখন দেখবো। তার আগে কিন্তু পার্কে ঢোকার আগে টিকিট কাটতে হবে, মানে এন্ট্রি টিকিট রয়েছে। এখন কত করে টিকিট জানি না, সেটা গিয়ে দেখতে হবে। এই জুওলজিক্যাল পার্কে এন্ট্রি ফি ছিল পার হেড 25 টাকা করে। এছাড়াও ক্যামেরার জন্য কিন্তু ছিল আলাদা চার্জেস। ভেতরে ঢুকে আমরা যেটা দেখলাম, ভেতরে রয়েছে প্রচুর জীবজন্তু। প্রথমে ঢুকেই দেখেছিলাম কয়েকটা স্পটেড ডিয়ার, কয়েকটা বললে ভুল হবে, এখানে প্রচুর স্পটেড ডিয়ার রয়েছে। এরপরই ছিল আরও বিভিন্ন রকমের বিদেশি হরিণ। এছাড়াও আমরা দেখেছিলাম অনেক রকম প্রজাতির কচ্ছপ, মাছ, এছাড়াও ছিল নীলগাই, লেপার্ড, বন্য বিড়াল, হায়না, এছাড়াও আছে আরও অনেক রকমের পশু। পুরো জুটাই কিন্তু বেশ বড়, তাই এই জুটা ঘুরে দেখতেই পুরো একটা দিন লেগে যাবে। আমাদের ক্যামেরার মাধ্যমে সবটা দেখানো পসিবল না, তাই তোমাদেরকে বলবো তোমরা ঝাড়গ্রাম ঘুরতে আসো আর অবশ্যই হাতে সময় নিয়ে এই জুটাও ঘুরে দেখো। জু দেখে আমরা আবার সবাই গাড়িতে উঠে পড়েছি। এখন আমরা যাচ্ছি চিল্কিগড়ের উদ্দেশ্যে। চিল্কিগড়, কনক দুর্গা মন্দির, ডুলুং নদী আর রাজবাড়ি দেখতেই এখন যাচ্ছি। তবে ঝাড়গ্রামের মূল টাউন থেকে চিল্কিগড়ের ডিস্টেন্স প্রায় 15 কিলোমিটার, যেতেও বেশ অনেকক্ষণ টাইম লাগবে। চিল্কিগড় কনক দুর্গা মন্দির যেতে যেতে আমাদের ড্রাইভার দাদা একটা রাস্তার ধারে দাঁড়িয়ে পড়েছে। এখানে দাঁড়িয়ে পড়ার তার কারণ হলো একটাই, রাস্তার ধারে বেশ অনেকগুলো গাছ রয়েছে যেখানে বিদেশি পাখির আনাগোনা লক্ষ্য করা যায় বছরের এই সময়টাতে। প্রচুর পাখি এখানে দেখতে পাচ্ছি, যতটা জুম করা যায় ততটা জুম করে তোমাদের সাথে শেয়ার করছি। গাছগুলো তো বেশ বড় বড়, কিন্তু পাখিগুলোও বেশ বড় বড়, তোমাদেরকে সহজেই দেখাতে পারছি। গাছ ভর্তি পাখি বসে আছে, কিচিরমিচির করে যে ডাকছে, আশা করছি তোমরা শুনতে পাচ্ছ। এখন আমরা চলে এসেছি চিল্কিগড়ের কনক দুর্গা মন্দিরে। রাজা গোপীনাথের আমলে এই মন্দিরটি নির্মাণ হয়েছিল। শোনা যায় এই মন্দিরটি প্রায় 500 বছরের পুরনো। রাজার স্বপ্নাদেশ পেয়েই এই কনক দুর্গা মন্দিরের মূর্তিটি নির্মাণ করেছিলেন। এই মন্দিরের মূর্তিটি পুরোপুরি সোনার তৈরি, উচ্চতা 2 ফুট। রাজার আমলে এখানে নাকি নরবলির প্রথাও চালু ছিল, তবে এখন আর সেসব কিছুই নেই। দুর্গাপুজোর সময় বহু পর্যটক এখানে ঘুরতে আসে। কথিত আছে এখানে অষ্টমীর ভোগ নিজেই রাঁধেন দেবী। কনক দুর্গা মন্দিরে আমরা এসেছিলাম ভরা দুপুরবেলা। ঘড়িতে এখন বাজে 2:02। সেক্ষেত্রে মন্দিরের দরজা বন্ধ ছিল। দুপুর 12টার পরে মন্দির বন্ধ হয়ে যায়, আবার মন্দির ওপেন হয় বিকেল 4টের পরে। তাই আর মায়ের দর্শন পেলাম না। তবে মন্দিরের পাশ দিয়ে আছে একটা জঙ্গলি রাস্তা। এই জঙ্গলের মধ্যে দিয়ে কিছুটা গেলেই তোমরা দেখতে পাবে ডুলুং নদী। জঙ্গলের মধ্যে বিভিন্ন রকম প্রজাতির গাছ দেখতে পাবে। এছাড়াও এখানে প্রচুর হনুমান রয়েছে। কনক দুর্গা মন্দির আর ডুলুং নদী দেখে এখন আমরা যাচ্ছিলাম চিল্কিগড়ের রাজবাড়ি দেখতে। তবে চিল্কিগড় রাজবাড়ি দেখতে যাওয়ার পথে পরে ডুলুং নদীর উপর দিয়ে একটা ছোট ব্রিজ। তবে বর্ষার কারণে এখন এই রাস্তাটার বেহাল অবস্থা, তার জন্যই আজকে আর আমরা রাজবাড়িটা দেখতে যেতে পারলাম না। বৃষ্টি হলেই নাকি ডুলুং নদীর এই পরিস্থিতি হয়। ব্রিজের ওপর দিয়ে জলের স্রোত বয়ে যাচ্ছে, তার কারণে এই রাস্তা দিয়ে যাওয়া আসা অসম্ভব ব্যাপার। তাই রাস্তার এই ভয়াবহ দৃশ্য দেখে আমরা আর কেউ এগোলাম না, তাই নিজেদের গাড়িতেই আবার উঠে পড়লাম। এখন আমরা যাচ্ছি আমাদের বুকিং করা রিসর্টে, যেখানে আমরা আজকে স্টে করছি। ওখানেই কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। আমাদের রিসর্টটা কোথায়, রিসর্টের টোটাল ডিটেলস দেবো, চলো তাহলে যাওয়া যাক। চলে এসেছি আমরা আমাদের রিসর্টের সামনে। আমাদের রিসর্টের নামটাই তো বলতে ভুলে গেছি। আমাদের রিসর্টের নাম হলো চেতনা ইকো ভিলেজ রিসর্ট। আগে থেকে আমাদের বুকিং করা ছিল রিসর্টে। আমরা এখানে এসেছি 4 জন, তোমরা জানোই। তো এখন যেহেতু অনেক বেলা হয়েছে, প্রচণ্ড বিধ্বস্ত আছি, স্নান করিনি সকাল থেকে। এখন আপাতত রিসর্টের ভেতরে যাব। আমরা যে রুমটা বুকিং করেছিলাম সেই রুমটা তো নেব, শেয়ারও করব তোমাদের সাথে। তার সাথে তোমরা এখানে কিভাবে আসবে, এই রিসর্টে কিভাবে থাকবে, রুমের ভাড়া কত, সমস্ত ডিটেলস দিচ্ছি। এই হলো আমাদের রিসর্টের ফ্রন্ট লুক। পুরো রিসর্টটাই কিন্তু জঙ্গলের কোলে, অসাধারণ একটা লোকেশনের মধ্যে। সামনে বৃষ্টির জন্য একটু কাদা হয়েছে, তবে সামনে কিন্তু রয়েছে এই দিকটাতে পার্কিংয়ের বেশ অনেকটা জায়গা। আমাদের গাড়িটা এখানে রাখাও রয়েছে। আর একদম গ্রাম্য পরিবেশের মধ্যে আমাদের এই রিসর্ট। আর এসেই দেখো এখানে টার্কি ঘুরে বেড়াচ্ছে, ময়ূরের মতো দেখতে। আমরা রিসর্টের মধ্যে কিন্তু চলে এসেছি। এখানে অনেকগুলো কটেজ আমি দেখতে পাচ্ছি। আমরা আপাতত 2টো রুম নিয়েছি, আর শৈলীদিরা এই রুমটা নিয়েছে 106 নম্বর রুম, আর আমরা নিয়েছি এই যে 108 নম্বর রুম।
আমাদের রুমের নাম হচ্ছে শিমুল। এখানে এসে যেটা দেখলাম অনেকগুলো কটেজ তো রয়েছে, তবে প্রত্যেকটা কটেজের রুমের নাম কিন্তু দেওয়া হয়েছে জঙ্গলের বিভিন্ন গাছের নাম দিয়ে। ঝাড়গ্রাম মূলত জঙ্গলের জন্য বিখ্যাত, এখানে সবাই জঙ্গলি গাছগাছলা জঙ্গলকে অনুভব করতে আসে, তো তার জন্য কিন্তু প্রত্যেকটা রুমের নামও দেওয়া হয়েছে জঙ্গলের গাছগাছলার নাম দিয়ে। যেমন আমাদের এই রুমটার নাম দেওয়া হয়েছে শিমুল, আর এদিকে দেখো আছে কেদুয়া, তারপরে আরও অনেক ওদিকে কটেজ রয়েছে, প্রত্যেকটার আলাদা আলাদা নাম রয়েছে। চলো এখন রুমের ভেতরে কেমন ডেকোরেশন আছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। এই রুমটা আমরা নিয়েছি, রুমের ভেতরে ঢুকেই যেটা দেখলাম একটা বড় সাইজের বেড রয়েছে, এখানে 2 থেকে 3 জন আরামসে শুতে পারবে, 3 জন তো ধরবেই। 2টো পিলো রয়েছে, আর এই হলো চার্জিং পয়েন্ট, এখানেও বেড সাইড চার্জিং পয়েন্ট, আর এই যে একটা ছোট বেড সাইড টেবিল, এর উপরে অ্যাশট্রে রয়েছে দেখো, আর সাথে 2টো কাপ রয়েছে, চাও দেওয়া রয়েছে, 2টো গ্লাস রয়েছে, ইলেকট্রিক কেটেল রয়েছে, এটা খুব ভালো জিনিস। বেডের উপরে দেখছি একটা সোফা দিয়েছে, আর এইদিকে গুড নাইটের জন্য ব্যবস্থা, আর দরজার পাশে দেখলাম এই যে এখানে হ্যাঙ্গিংয়ের জন্য জায়গা রয়েছে, আর এই সাইডে এখানে বেতের 2টো চেয়ার রয়েছে, সাথে একটা টি টেবিল রয়েছে। এই দিকের ভিউটা কিন্তু অনবদ্য, কারণ এই দিকে রয়েছে দারুণ ধান ক্ষেত, মানে একদম গ্রাম্য পরিবেশের মধ্যে আমাদের এই রিসর্ট, চেতনা ইকো ভিলেজ রিসর্ট। রুমে কিন্তু রয়েছে এই যে ফ্যানের ব্যবস্থা, সাথে এই যে এসিরও ব্যবস্থা রয়েছে। রুমের মধ্যে বড় একটা ওয়ার্ড্রপ রয়েছে, দেখতেই পাচ্ছ বেশ বড় ওয়ার্ড্রপটা, মিরর রয়েছে তার সাথে, এটা বেশ ভালো জিনিস। আর এর মধ্যে ব্ল্যাঙ্কেট রয়েছে, যদিও আমাদের লাগবে না এই গরমের মধ্যে। অ্যাটাচ ওয়াশরুম পাবে তোমরা। ওয়াশরুমের মধ্যে দেখো ফ্যান রয়েছে, সাথে এখানে কিন্তু গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, কমোড রয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই দিকটাতে বেসিন, আবার মিরর, এদিকে টাওয়েলও দিয়েছে, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন রুম। আমরা কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে এখন চলে এসেছি খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া করছি কিন্তু ডাইনিং হলে। ডাইনিং হলটা একটু তোমাদেরকে দেখাই। এইটা হলো আমাদের রিসর্টের ডাইনিং হল। ডাইনিং হলটা বেশ বড়, এই যে এখানে আছে অতিথি আপ্যায়ন রেস্টুরেন্ট বলে লেখা। আর ডাইনিং হলটা কিন্তু বেশ বড়, একসাথে অনেকজন মিলে বসে খাওয়া যায়। আর দারুণ ডেকোরেশন করা, ওদিকে ওয়ালে পেইন্ট করা, দারুণ কিন্তু দেখো ওপরটা। আর ওপরে দেখো সিলিং ফ্যান লাগানো আছে, তার জন্য গরমে কিন্তু কারোর কোনো প্রবলেম হবে না। আর এই দিকটাতে একদম পুরো জঙ্গল। ডাইনিং হলটা তো পুরোটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি, তবে এখন কিন্তু বসে গেছি লাঞ্চ করতে। লাঞ্চে দেখো আমরা কি নিয়েছি। লাঞ্চে কিন্তু রয়েছে এলাহি আইটেম, এতক্ষণ ধরে দাদারা সব কিছু পরিবেশন করছিল, সেটাই বসে বসে দেখছিলাম। লাঞ্চে এখন বলি তোমাদেরকে কি কি নিয়েছি। প্লেটে দিয়েছে ভাত, সাথে রয়েছে এখানে ঝুরঝুরে আলু ভাজা, কারি পাতা দেওয়া। এখানে রয়েছে সিজনাল একটা সবজি, যেমন এখানে রয়েছে আলু পটলের একটা তরকারি, পেঁয়াজ লেবু রয়েছে। এই হলো ডাল, ডালের কোয়ান্টিটি কিন্তু অনেকটাই। এটা হলো কাতলা মাছের কারি, মাছের পিসটা একটু তোমাদেরকে দেখাই। এই হলো মাছের পিস। এরপরে রয়েছে টক দই, আর এই যে চাটনি। তবে পাঁপড়টা কিন্তু থাকেই। পাঁপড়টা যেহেতু লাস্টে খাবো, ঠান্ডা হয়ে যাবে বলে আমরাই আর কি পরে দিতে বললাম। এলাহি আইটেম তো রয়েছে, এখন জানি না আমরা খেয়ে কতটা শেষ করতে পারবো। বেলা তো অনেক হয়েছে, খিদেও পেয়েছে প্রচণ্ড পরিমাণে। এখন খাওয়াটা স্টার্ট করব, তবে খেতে খেতে কিন্তু জানাবো টেস্টটা কেমন। তবে তার আগে একটা কথা বলে রাখি, যারা ভেজ খাও তাদের জন্য কিন্তু ভেজেরও এখানে ব্যবস্থা রয়েছে। সেটা যখন তোমরা আসবে রিসর্টে বুকিং করবে, বুকিংয়ের সময় তখন বলে দিলে ওনারা সেভাবেই কিন্তু ব্যবস্থা করবে। কিন্তু কাতলা মাছটা দিয়ে খাচ্ছি, তো খেয়ে বলি কেমন হয়েছে। দারুণ হয়েছে, দারুণ। এরপরে সন্ধে হতে না হতেই আমাদেরকে দেওয়া হয়েছিল 1 কাপ করে দুধ চা, আর সাথে ছিল গরম গরম স্ন্যাক্সও। স্ন্যাক্সে ছিল পেঁয়াজ পকোড়া আর চিকেন পকোড়া। পেঁয়াজ পকোড়াটা ন্যাচারালি প্যাকেজের মধ্যেই থাকে, তবে চিকেন পকোড়াটা আমরা আলাদাভাবে এক্সট্রা পে করে নিয়েছিলাম। সন্ধ্যাবেলা স্ন্যাক্সটা কিন্তু আমরা রুমে বসেই খেয়েছি। স্ন্যাক্সটাকে জাস্ট আমরা রুমের থেকে বেরিয়ে যেটা দেখলাম, আমাদের রিসর্ট চেতনা ইকো ভিলেজ রিসর্ট ঝাড়গ্রামের কিন্তু একদম অফবিট একটা জায়গায়, জঙ্গলের মধ্যে, চারিপাশটাই সবুজ। তোমরা সকালে দেখেছো নিশ্চয়ই। রাত্রে কিন্তু একদম একটা অন্যরকম পরিবেশ এখানে। জঙ্গলের বিভিন্ন ঝিঝি পোকা থেকে শুরু করে বিভিন্ন পোকার ডাক, সেগুলো যেমন আমাদের কানে আসছে, তার সাথে কিন্তু আলো আধারিতে বিভিন্ন লাইটে আমাদের রিসর্টটা দারুণভাবে সেজে উঠেছে। সব কিছু মিলিয়েই আমাদের কিন্তু বেশ ভালো লাগছে সন্ধ্যের এই সময়টা। ডিনার করতে বসে পড়েছি ডিনার টেবিলে। ডিনারে দেখো আমরা কি নিয়েছি। ভাত নিয়েছি, এখানে রয়েছে আলু ভাজা, আর এইখানে দিয়েছে পেঁয়াজ আর লঙ্কা, ডাল রয়েছে, আর চিকেন কষা। চিকেন কষার কিন্তু কোয়ান্টিটি অনেকটাই রয়েছে, দেখতে পাচ্ছ।
তো ন্যাচারালি প্রত্যেকটা রিসর্টেই কিন্তু রাত্রেবেলা চিকেনটা থাকেই, চিকেনটা সবাই চায়ও, তো এখানেও এর অন্যথা নয়। এছাড়াও রাত্রে যদি তোমরা ভাতের বদলে রুটি খাও সে ব্যবস্থাও কিন্তু রয়েছে, তবে ওনাদেরকে সেটা আগে থেকে বলে ওনারা সেভাবেই রেডি করবে। এগুলো কিন্তু সবই আমাদের প্যাকেজের মধ্যে। এখন তাড়াতাড়ি খাওয়া দাওয়া সারবো, তারপরে আবার দেখা হচ্ছে। ডিনার কিন্তু অলমোস্ট ডান। খাওয়া দাওয়ার টেস্ট নিয়ে তো কিছু বলার নেই, যেটা খেতে খেতে জানিয়েছি। তবে রাত্রে কিন্তু খাওয়ার শেষ পাতে মিষ্টিও ছিল, যেটা ভিডিওতে দেখাতে পারিনি। যাই হোক, খাওয়া দাওয়া জম্পেশ হয়েছে। এখন রাত্রে একটু ঘুমাবো, দেখা হচ্ছে কালকে সকালে। আজকে রাত্রের মতো সবাইকে বলে দিলাম গুড নাইট। দেখাতে পারেনি কারণ আগেই পেটে চালান করে দিয়েছে মিষ্টিটা। আমি একটু আগে ভয়েস দিলাম তো, তাই সবারই মনে পড়েছে যে মিষ্টিটা তো দেখানো হয়নি। সবাই একে একে আমাদেরকে ব্লেম করছে, আসলে দোষী কিন্তু আমরা নই। বাঙালি বলে কথা, সামনে যদি রসগোল্লা থাকে তো রাখা যায়, বলো? আগে আগেই খেয়ে নিয়েছি। একদম একদম। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা আজকে সকাল সকাল উঠে গেছি। এখন কিন্তু ঘড়িতে বাজে ভোর 5টা। এখন চলো এই রিসর্টটা তোমাদেরকে একটু ভালোভাবে ঘুরিয়ে দেখাই। ঝাড়গ্রামের এই চেতনা ইকো ভিলেজ রিসর্ট কিন্তু অনেকটা এরিয়া নিয়ে। এখানে ধান থেকে শাকসবজি, মাছ সবই কিন্তু অর্গানিকভাবে চাষ করা হয়। তাই রিসর্টের কোনো গেস্ট আসলে তাদের খাওয়া দাওয়ার জন্য কোনো কিছুই কিন্তু বাজার থেকে কেনা হয় না। আমরা রুমে ফিরে এসেছি, রুমে ফিরে কিন্তু আমরা ফ্রেশ হয়ে নিয়েছি। তো এবারে বলি আমাদের রুমের ভাড়া সম্বন্ধে। আমরা এই যে এসি ডবল বেডের রুমটা কালকে নিয়েছি, এক রাতের জন্য নিয়েছি। এই রুমটার সাথে আমরা সারাদিন ধরে যা খাওয়া দাওয়া করেছি তাতে কিন্তু আছে 4 বেলা খাওয়া দাওয়া। যেমন আজকে সকালের ব্রেকফাস্টটা ধরে থাকা খাওয়া মিলে আমাদের টোটাল কস্ট পড়েছে 1700 টাকা। আর তোমরা যদি চাও আলাকাটভাবে আসবে তাহলেও কিন্তু পসিবল। এই রুমটা আলাকাট সিস্টেমে নিলে তোমাদের এই শুধুমাত্র এই রুমটার প্রাইস পড়বে 2200 টাকা। এসি পাবে আর সাথে কিন্তু পাবে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, সকালের বেডটিটাও পাবে তার মধ্যে। আর খাওয়া দাওয়াটা আলাদাভাবে নিতে গেলে সেক্ষেত্রে রয়েছে আলাদা প্যাকেজ, যেমন তাতে পাবে 3 বেলা খাওয়া দাওয়া। তোমাদের পার হেড কিন্তু ফুডিং চার্জেস পড়বে 600 টাকা করে। এই রিসর্টটা কিন্তু সম্পূর্ণ রকমভাবে কাপল ফ্রেন্ডলি, ফ্যামিলি নিয়ে নির্দ্বিধায় তো আসতেই পারো। বুকিংয়ের জন্য ফোন নাম্বার কিন্তু দিয়ে দিলাম আমি। এখন যে স্ক্রিনে যে নাম্বারটা দেখছো এই নাম্বারেই কিন্তু বুকিং করলে তোমরা এই রিসর্টে আসতে পারবে, বুকিংটা নিতে পারবে। এছাড়াও এই রিসর্ট সম্বন্ধে কিংবা ঝাড়গ্রাম ট্যুর সম্বন্ধে তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারো। বসে পড়েছি এখন ব্রেকফাস্টটা করার জন্য। ফার্স্ট করেই আমরা গাড়িতে উঠবো। ব্রেকফাস্টে কিন্তু আমরা নিয়েছি ম্যাগি। তোমরা চাইলে পুরি সবজি, রুটি অথবা বাটার টোস্ট, ডিম টোস্ট এগুলো কিন্তু খেতে পারো। তবে সকাল সকাল যেহেতু আমরা বেরোচ্ছি সেক্ষেত্রে পুরি সবজিটা করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে, যেটা কালকেই আমাদেরকে বলা হয়েছিল। তো আমরা বললাম যে আমরা ম্যাগি খেয়েই তারপরে বেরোবো। সেই মতো রেডিও হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া ফিনিশ করব, তারপরে গাড়িতে গাড়ি চলে এসেছে। তো ব্রেকফাস্ট করা কমপ্লিট, যা হোক করে নাকে মুখে খেলাম। ঘড়িতে এখন অনেক বাজে, তাড়াতাড়ি আমাদের বেরোনোর দরকার ছিল, যদিও 7টার মধ্যে, এখন অনেক বেজে গেছে। এখন আর বেশি কথা বলবো না, চলো গাড়িতে উঠি। রিসর্টকে টাটা বাই বাই বলে আমরা বেরিয়ে পড়লাম আজকে সেকেন্ড ডেতে সাইট সিনিংগুলো কমপ্লিট করার জন্য। আজকে আমরা ঘুরে দেখব ঝাড়গ্রামের বেলপাহাড়ি আর কাকড়াঝোড়। তার আগে কালকে আমরা যে চিল্কিগড় রাজবাড়ি দেখতে পাইনি, তা আমাদের ড্রাইভার দাদা বলল যে ডুলুং নদীর জল নাকি সরে গেছে, তাই চিল্কিগড় রাজবাড়ি আজকে আমরা দেখতে পাবো। তাই প্রথমেই আমরা ভাবলাম চিল্কিগড় রাজবাড়ি দেখেই বেলপাহাড়ির উদ্দেশ্যে রওনা হব। চিল্কিগড় রাজবাড়িতে এসেছি। চিল্কিগড় রাজবাড়িটা কিন্তু বেশ পুরনো, অনেক পুরনো একটা ঐতিহাসিক নিদর্শন এটা, সেটা দেখেই বুঝতে পারছি। রাজবাড়িটা যে অনেকদিন মেনটেন্স হয় না তা রাজবাড়ির গায়ের রং দেখেই বোঝা যাচ্ছে। এখানে এসে শুনলাম যে এটা নাকি একটা ICDS অফিসকে ভাড়া দেওয়া হয়েছে। তো এছাড়াও রাজবাড়ি চত্বরটা কিন্তু বেশ পুরনো, ফাঁকা একটা মাঠ আছে সামনে, অনেকটা এরিয়া নিয়ে রাজবাড়ির প্রপার্টিটা। রাজবাড়ির সাথে কিন্তু রয়েছে 2টো মন্দির, সামনেই কিন্তু রয়েছে একটা শিবের মন্দির, যেটা গ্রামের লোক এসে এখানে শিব ঠাকুরের পুজো করে বলে এই গ্রাম থেকেই মন্দিরটা সংস্কার করা হয়েছে। আর রাজবাড়ির সাথে লাগোয়া রয়েছে একটা রাধাকৃষ্ণের মন্দির। রাধাকৃষ্ণের মন্দিরটা কিন্তু অসাধারণ দেখতে। রাজবাড়ির সামনে একটা ছোট পুরনো কুয়োও দেখতে পেয়েছি, যেটা এখনকার দিনে তো একেবারে দেখাই যায় না। সব কিছু মিলিয়ে আমার এই যে চিল্কিগড় রাজবাড়ি, এটা কিন্তু দারুণ লেগেছে। তো রাজবাড়ি দেখা আমাদের কমপ্লিট, এখন আমরা গাড়িতে উঠবো, যাবো এবার বেলপাহাড়ি। তো আমরা কিন্তু বেলপাহাড়ির মধ্যে ঢুকে গেছি, আর আমাদের বেলপাহাড়িতে ফার্স্ট সাইট সিন হচ্ছে খেদারানি লেক। তো আমরা এখন খেদারানি লেকের দিকেই যাচ্ছি। তো লেকে পৌঁছে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। কিন্তু চলে এলাম খেদারানি লেক। আজকে আমাদের সেকেন্ড স্পট হচ্ছে খেদারানি লেক, তবে বেলপাহাড়িতে কিন্তু প্রথম স্পট হচ্ছে খেদারানি লেক। তো খেদারানি লেকটা এখন তোমাদের সাথে ব্যাক ক্যামেরায় শেয়ার করব। তবে
চারিপাশের সৌন্দর্য যে এত সুন্দর, দূরে পাহাড় দেখতে পাচ্ছি আর পাশেই কিন্তু রয়েছে লেক, অসম্ভব সুন্দর একটা জায়গা। দাঁড়িয়ে আছি এখন খেদারানী লেকের একদম পাশে। লেকটা কিন্তু অসম্ভব সুন্দর, আকাশে কিন্তু তুলো তুলো মেঘ, সাথে অসাধারণ আজকে ওয়েদার, প্রচণ্ড ঝাঁঝাপোড়া রোদ, তার মধ্যেও কিন্তু লেকের সৌন্দর্য অসাধারণ। দূরেই কিন্তু আমরা দেখছি গায়রাসিনী পাহাড়, যদিও আমরা একটু পরে সেখানে যাব। তার পাশেই কিন্তু রয়েছে বেলপাহাড়ির জঙ্গল, চারিপাশটায় শুধু সবুজ জঙ্গলে সবুজ হয়ে আছে। আর এই দিকটাতে কিন্তু পুরোটাই লেক, লেকের ওই পাশে আবার পাহাড় দেখছি। অসাধারণ একটা লোকেশনের মধ্যে এখন আমরা আছি। খেদারানী লেক দেখে এখন আমরা আমাদের নেক্সট স্পটের দিকে যাচ্ছি। আমাদের নেক্সট স্পট হলো গায়রাসিনী পাহাড়। গায়রাসিনী পাহাড়টা কিন্তু দারুণ, এটা বেলপাহাড়ির মধ্যেই। আজকে আমরা বেলপাহাড়ি আর কাকড়াঝোড় মিলিয়ে বেশ অনেকগুলো স্পটই ঘুরে দেখব। তবে আমাদের ট্রেন কিন্তু রয়েছে আজকেই দুপুর 3:30-তে, ইস্পাত ধরেই আমরা ফিরবো কলকাতায়, তাই হাতে সময় অনেক কম। তার মধ্যে আমরা চেষ্টা করব যতটা সম্ভব প্রত্যেকটা স্পট তোমাদের সামনে তুলে ধরার। তবে আর একটা কথা যেটা না বললেই নয়, আমাদের যে ড্রাইভার দাদা তিনি কিন্তু অমায়িক মানুষ। কালকে যেমন আমাদের প্রত্যেকটা স্পট সুন্দরভাবে দেখিয়েছে, ঘুরিয়েছে, গাইড করেছে, ঠিক তেমনই আজকেও কিন্তু সকাল থেকে উনি ওনার ডিউটি পালন করছেন। তো তোমাদেরকে বলবো, তোমরা যদি ঝাড়গ্রাম ঘুরতে আসলো, এই ড্রাইভার দাদার সাথে ঘুরতে পারেন নির্দ্বিধায়, নিঃসন্দেহে। উনি কিন্তু নিজের দায়িত্বে ঘোরাবে, এটুকু গ্যারান্টি দিতে পারি। এখনই কিন্তু চলে এলাম গায়রাসিনী পাহাড়, আর আমাদের গাড়িটা এইখানে কিন্তু পার্কিং করা আছে। তো যারা গায়রাসিনী পাহাড়ে আসবে, পার্কিংয়ের জন্য কিন্তু এই জায়গাটাই করা। এদিকে রয়েছে পাহাড়ে ওঠার রাস্তা, মানে এই পাহাড়ে নাকি ট্রেক করে ওঠা যায়। পাহাড়ের ওপরে নাকি রয়েছে দুটো মন্দির। তো আর একটা জিনিস এই বোর্ডে দেখতে পেলাম, এইখানটাতে লেখা আছে গায়রাসিনী পাহাড়, পাহাড়ে গুহা যাওয়ার রাস্তা। তো উপরে নিশ্চয়ই একটা গুহাও আছে হয়তো উপরের দিকে, দেখি কতটা কি পসিবল হয়। কিছুটা আর কি আসলাম, আসার পরে দেখলাম পাহাড়ে ওঠার জন্য এইরকম ঢাল বরাবর রাস্তা। এখানে দেখেই ভয় লাগছে, তোটা আমরা উঠবো কি করে। আমাদের ড্রাইভার দাদা বললো যে একটু ওপরে উঠলেই নাকি একটা মন্দির ফার্স্ট পাবো, আর পাহাড়ের একদম চূড়ার ওখানেও নাকি আর একটা মন্দির আছে। চূড়াতে যাওয়া তো পসিবল না, আমরা চেষ্টা করছি যে মাঝে যে মন্দিরটা সেই মন্দির পর্যন্ত যেতে পারি কিনা। রাহুল তো ইতিমধ্যে এগিয়ে গেছে অনেকটা। আর রাস্তাটা যে কতটা ঢালু জানি না তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো, সামনে থেকে দেখে ভীষণ ভয় লাগছে। পাথরের রাস্তাটা দেখো কতটা ঢালু, মানে রাস্তাটা কিন্তু বেশ বিপজ্জনক রাস্তা। এরকম পাহাড়ি রাস্তা দিয়ে ট্রেক করার অনুভূতি কিন্তু অসাধারণ, তবে কষ্টও হচ্ছে, এটা তো মানতেই হবে। মন্দিরটার এখন সামনে এসে দাঁড়িয়েছি, মন্দিরটা কতটা সুন্দর তোমাদেরকে দেখাই। মন্দির, ছোটোখাটো একটা মন্দির, মন্দিরের গেটটা এখন বন্ধ। একটু আগেই মন্দিরের পুজো হলো, মানে পূজারীদের সাথে দেখাও হলো আমাদের। এটা কৃষ্ণ মন্দির। গাড়ি করে এখন আমরা আরও একটা স্পটে চলে এসেছি, গাড়ি থেকে নেবেও গেছি। তো দাঁড়িয়ে আছে একটা দারুণ লোকেশানে। ভাবছো তো জায়গাটা কোথায়? এটা হলো তারাফেনী ব্যারেজ। ঝাড়গ্রামে অন্যান্য সাইট সিনের সাথে সবাই কিন্তু এই ব্যারেজটাও দেখতে আসে, কারণ এই জায়গাটা খুব সুন্দর। এরকম ব্রিজ করা আছে সুন্দর করে, আর এই কিন্তু সেই ব্যারেজটা। ব্যারেজের ওই পাশের লোকেশনটা আরও সুন্দর, যেটা আমরা গাড়ি করে আস্তে আস্তে দেখেছি। এখন তোমাদেরকে সেটাই দেখাবো। ব্যারেজের একদম এই সাইডে চলে এসেছি, মানে আমরা ছিলাম একদম ওই পারে। এই যে ব্যারেজটা দেখছো, ব্যারেজের ওপর দিয়ে ব্রিজ করা, এই ব্যারেজের ওপর দিয়ে কিন্তু আমরা এলাম, রাস্তা করা আছে যেহেতু। তো আসতে গিয়ে এই পাশের লোকেশনটা দেখেছিলাম, অসাধারণ কিন্তু এই পাশের লোকেশনটা দেখতেই পাচ্ছ। তবে ব্যারেজের একটা জল ছাড়া আছে, তার জন্য ওখান থেকে এই যেটুকু জল আছে ওই একটা জায়গা দিয়েই পড়ছে। আর নিচে যেটা দেখছি, এখানে প্রচুর লোকে দেখছি এই সাইডে স্নান করছে, যত সম্ভব মনে হয় স্থানীয় লোক। আর ব্যারেজের ওপরেও অনেকে আছে যারা ছবি তুলছে, নিজেদের মতো সময় কাটাচ্ছে। তারাফেনী ব্যারেজে বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে এখন আমাদের নেক্সট স্পট হলো ঘাগড়া ওয়াটারফলস। চলো দেখি ফলসটা কেমন। ফলসের জলটা কিন্তু এরকমভাবেই যাচ্ছে, আর কদিন পর থেকে এখানে যে প্রচুর কাশফুল ফুটবে তার আভাস পাচ্ছি, কারণ প্রচুর কাশফুলের গাছ দেখতে পাচ্ছি আমি, ঘাস হয়ে আছে, বড় বড় ঘাস। আর এখানে অনেক টুরিস্ট এসছে দেখতে পাচ্ছি। প্রচুর যে জল সেটা তো বুঝতেই পারছি, এবার তো বর্ষার ভাগটা বেশি, তার জন্য ফলসগুলো, ড্যামগুলো সবই জলে ভর্তি। এসছি আমরা ঘাগড়া ওয়াটারফলস, অসাধারণ একটা লোকেশনের মধ্যে। এই হলো ওয়াটারফল, অসাধারণ কিন্তু পুরো ওয়াটারফলসটা। আর ওয়াটারফলসের এখানে এই যে দেখো, জল যখন অনেক বেশি হয় না, এই পাথরগুলোও তো ঢাকা পড়ে যায়, যার ফলে পাথরের উপর দিয়ে জল যেতে যেতে এই টাইপের গর্তের সৃষ্টি হয়েছে। এগুলোকে বলা হয় পটহোল, মানে আমরা জিওগ্রাফিতে ছোটোবেলায় পড়েছি বইতে। আর ফলসটা একটু তোমাদেরকে কাছ থেকে দেখাই,
এই হচ্ছে ওয়াটারফল। ফলসটা দেখছোই কতটা সুন্দর। আর জলটা আসছে ঠিক ওই দিক দিয়ে, পাহাড়ের কোনো ওপর থেকে হয়তো জলটা আসছে, আর এখান থেকে এইভাবে নেমে যাচ্ছে, ওই দূরে চলে যাচ্ছে। জলের ফোর্স কিন্তু অনেক বেশি। খাগড়া ওয়াটারফলস দেখে আবার আমরা গাড়িতে উঠে পড়েছি। এই ওয়াটারফলসটা কিন্তু দারুণ ছিল। তবে এখন শেয়ার করবো আরও একটা ওয়াটারফলস। যাচ্ছি এখন আমরা ঢাঙ্গি কুসুমে, ওখানে আছে আরও একটি ওয়াটারফলস, চলো গিয়ে দেখি। চলে এসেছি ঢাঙ্গি কুসুমে, আর এখানে একটা ফলস রয়েছে, সেটা দেখতেই আসলাম। ফলসটার নাম হলো হুদুদ ফলস। এখান থেকে মোটামুটি 500 মিটার আমাদের হাঁটতে হবে। পাহাড়ি এবড়ো খেবড়ো চড়াই রাস্তা, সেই রাস্তা অতিক্রম করেই আমরা সেই ফলসটা তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু রাস্তা দিয়ে যেতে কিন্তু একদম কষ্ট হবে না, তার কারণ এতটাই গাছপালার ভিতর দিয়ে রাস্তাটা, খুবই কিন্তু ঠান্ডা পরিবেশটা একদম। সেই লোকেশনটাই তোমাদেরকে এবার দেখাবো। এই যে পাথুরে ব্রিজ, আকাশ হেঁটে যাচ্ছে, এদিক দিয়েও জল পড়ছে। এই জায়গাটা কিন্তু অনবদ্য লাগছে, জাস্ট অনবদ্য, একদমই তাই। আর এদিক দিয়ে জল পড়ছে, জায়গাটা প্রচণ্ড ঠান্ডা। কিছুটা আসার পরে আমরা দেখতে পেলাম এরকম শিবলিঙ্গ রয়েছে এখানে, আর পাশে এরকম দেখো বসার জন্য বেঞ্চই রয়েছে। তবে আমরা কিন্তু এই দিকটা দিয়ে যাব, এই দিকের রাস্তাটা দেখছি আরও এবড়ো খেবড়ো। এখন হুদুদ ওয়াটারফলসে, এই যে আমার পেছনেই দেখতে পাচ্ছ, এইটাই হলো হুদুদ ওয়াটারফলস। একদম অফবিট একটা লোকেশনের মধ্যে এখন আমরা দাঁড়িয়ে আছি। মানে আমি তো বসে পড়েছি একটা দারুণ জায়গা থেকে। আকাশ কিন্তু আমার সামনে একটু নিচের দিকে নেমে গেছে, রাহুলরাও সামনে রয়েছে, ভিডিও করছে। তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখাই লোকেশনটা কতটা সুন্দর। চূড়া দেখছো, ওটা কিন্তু পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে, অন্য কোনো পাহাড়। চারিদিকটাই শুধু সবুজ। আর এই হলো ওয়াটারফলসটা, কি অনবদ্য লাগছে একটু দেখো। এটা অনেক পাহাড়ের অনেক ওপর থেকেই জলটা পড়ছে, অনেক ফোর্সে পড়ছে, আর জলটা ওইভাবে ওখান থেকে নেমে যাচ্ছে। গাড়ি নিয়ে যেতে যেতে হঠাৎ করে দেখতে পেলাম রাস্তার উপরে এরকম ময়ূরের বাচ্চা, কি সুন্দর লাগছে দেখুন, জংলি ময়ূর। বেলপাহাড়িতে আমাদের মোটামুটি সবগুলো স্পট ঘোরা শেষ। এখন আমরা যাচ্ছি কাকড়াঝোড়ে। আমরা তো কাকড়াঝোড় যাচ্ছিলাম, যেতে যেতে আমাদের এমনিতেই প্রচণ্ড খিদে পেয়েছে। তবে রাস্তা তেমন কোনো ভালো রেস্টুরেন্ট নেই যে সেখান থেকে খাবো, মানে দুপুরে লাঞ্চটা করব। তো আমাদের যে ড্রাইভার দাদা আছে, যেমন আমাদেরকে প্রত্যেকটা জায়গায় ঘোরার জন্য গাইড করছে, ঠিক তেমনভাবে কিন্তু আজকে দুপুরবেলা আমরা কোথায় লাঞ্চ করব সেটা উনিই ঠিক করে দিল। তো দাদা নিজের দায়িত্ব নিয়েই আর কি একটা ভালো হোটেল, মানে জঙ্গলের মধ্যে একটা ভালো হোটেল দেখে আমাদেরকে সেখানে আর কি খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। ফোন করে আগে থেকে বুকিং করে দেওয়া হয়েছিল যে আমরা কি কি খাবো। এখানে চিকেন থেকে শুরু করে ভেজ সবই তোমরা পাবে, ফিশের আইটেমও আছে। আমরা 4 জন যেহেতু রয়েছি, আমরা ভেজ থালি এখানে অর্ডার দিয়েছি আগে থেকে, এখন সেটাই খাবো। চলো ভেতরে যাই। ভেজ থালিতে আমাদের ছিল প্রথমেই ভাত, তার পাশে ছিল স্যালাড, আর ছিল 1 বাটি ডাল, সাথে ছিল আলু পোস্ত, একটা মিক্স ভেজ আলু পটলের তরকারি, আর পাশে রয়েছে আলু ভাজা। এই ভেজ থালিটার দাম আমাদের পড়েছে 100 টাকা। তবে তোমরা চাইলে এক্সট্রা ভাত নিতে পারো, তার জন্য কিন্তু এক্সট্রা চার্জেস নেওয়া হয় না। কাকড়াঝোড়ের এই রেস্টুরেন্ট থেকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়ার টেস্ট ছিল অসাধারণ। তাই খাওয়া দাওয়া সেরে আবার আমরা একটু রোডের দিকে এলাম, জঙ্গলটা তোমাদের সাথে শেয়ার করব বলে। কাকড়াঝোড়ের মূল আকর্ষণই কিন্তু এই জঙ্গল। কাকড়াঝোড়ে এরকম সবুজ জঙ্গল, রাস্তা দুধারে আর কালো পিচের রাস্তা, এইটা দেখার জন্য কিন্তু কাকড়াঝোড়ে প্রতি বছরই মানুষ আসে ঘুরতে, প্রকৃতিকে অনুভব করবার জন্য। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েই এখন আমরা ফিরবো স্টেশনে। কাকড়াঝোড় থেকে আমরা কিন্তু এখন ফিরছি স্টেশনের দিকে। তো যেটা তোমাদেরকে বলার, 2 দিন ধরে সাইট সিনিং আর পিক আপ ড্রপ দিয়ে আমাদের গাড়ি কস্ট কিন্তু পড়েছে 5,500 টাকা। সিজন ওয়াইজ কিন্তু এই গাড়ি ভাড়া একটু কম বেশি হয়ে থাকে, সেটা তোমরা গাড়ি দাদার সঙ্গে কথা বলে নেবে। গাড়ি নিয়ে আমরা কিন্তু চলে এসেছি স্টেশনে। কালকে থেকে আমরা সমানে ঘুরছি, আজকেও সারাদিন ঘুরেছি, খুব আনন্দ করেছি, খুব মজা করেছি 4 জনে। তোমরাও ঝাড়গ্রাম ঘুরতে আসো, যেভাবে তোমাদেরকে বললাম সেইভাবে ঘোরো। আমরা তো 1 রাত 2 দিনের ট্যুর প্ল্যান করেছি, তোমরা চাইলে 2 রাত 3 দিনের ট্যুর প্ল্যানও করতে পারো। তাহলে বেলপাহাড়ি আর কাকড়াঝোড়ের ওই সাইডটা আরও একটু টাইম বেশি নিয়ে ঘুরতে পারবে। গাড়ি ভাড়া থেকে শুরু করে রিসর্টের ডিটেলস টোটালটা কিন্তু জানিয়েছি আমি ভিডিওর মধ্যে। এছাড়াও যদি কারোর কিছু জানার থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর আমাদের ড্রাইভার দাদা কিন্তু ভীষণই ভালো, যেটা আগেও আমি বলেছি। তো দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন আমাদের চ্যানেল ASB ট্রাভেলের সাথে থাকো, দেখতে থাকো।